একটি ছোট আকারের বিমান তৈরি করা হচ্ছিল। বিমানটি অলরেডি তৈরিও হয়ে গিয়েছিল, আর সেই বিমানের মধ্যে বসে মাত্র দুজন যাত্রী এমন একটি যাত্রায় বেরোনোর জন্য রেডি হচ্ছিল যে পৃথিবীতে কোনো মানুষ আজ পর্যন্ত এরকম যাত্রা করেনি। গোলাকার সিলিন্ডারের আকারে তৈরি সেই বিমানটির ভেতরে মাত্র দুজন যাত্রী বসেছিল। সেই দুজন যাত্রীর মধ্যে একজন ছিলেন একজন মিলিটারি অফিসার এবং দ্বিতীয় জন ছিলেন একজন বৈজ্ঞানিক। এই গোলাকার বিমানটি এতটাই ছোট ছিল যে তার ভেতরে বসে শুধুমাত্র নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার মতোই জায়গাটুকু বাকি ছিল। এর এক পাশে একটি ছোট্ট কাচের জানলা ছিল, আর তার কাচ ছিল ভীষণই মজবুত। সেই কাচের জানলাটি দিয়ে তারা বাইরে দেখার চেষ্টা করছিল বারবার। যদিও বাইরে ছিল ভীষণই ঘন কালো অন্ধকার, তাই বাইরে দেখা বা না দেখা দুটোই সমান। কিছু দূর যাওয়ার পর তারা পৃথিবীর ভূপৃষ্ঠে থাকা বাদবাকি বৈজ্ঞানিক টিমেদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। প্লেনের ভেতরে থাকা যোগাযোগ স্থাপনকারী যন্ত্রটিকে তারা অ্যাক্টিভ করে এবং তাতে কিছু বলতে থাকে। ওদিক থেকে রিপ্লাই আসতে থাকে, আপনাদের শব্দ ভীষণই আস্তে আস্তে শোনা যাচ্ছে, কিন্তু তবুও আমরা শুনতে পাচ্ছি। তারপর এমন একটি প্রশ্ন করা হয় যার উত্তরে মানব ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। সেই ছোট্ট একটুখানি একটি বিমানে বসে তারা এমন একটি জায়গায় পৌঁছে গিয়েছিল পৃথিবীর ইতিহাসে কোনোদিন কোনো মানুষের আগে সেই জায়গায় পৌঁছতে পারেনি। পৃথিবীর ভূপৃষ্ঠে থাকা বিজ্ঞানীরা সেই বিমানের ভেতরে থাকা দুজন বিজ্ঞানীকে প্রশ্ন করে যে আপনারা বলুন কতটা গভীরতায় গিয়ে পৌঁছেছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সমুদ্রের সব থেকে গভীর অংশের কথা জানাতে চলেছি, যেখানে পৌঁছে মানব ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু করা হয়েছিল। যদি আপনি একটি ম্যাপ দিয়ে শুরু করেন তাহলে ভারতের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত ফিলিপিন্সের পর থেকে শুরু হয়ে যায় প্যাসিফিক ওশান বা প্রশান্ত মহাসাগর। তবে শুধুমাত্র ভারতের পশ্চিমে নয়, পূর্ব দিকেও এই প্রশান্ত মহাসাগর দেখতে পাওয়া যায়। বন্ধুরা, আমরা সকলেই জানি আমাদের পৃথিবীটা গোল। ইগুয়াং আমেরিকার দখলে। এখান থেকে ঠিক 350 কিলোমিটার দূরে রয়েছে মারিয়ানা ট্রেঞ্চ। আসলে এটি হলো সমুদ্রের গভীরে অবস্থিত এমন একটি খাদ যেটি চ্যালেঞ্জার ডিপ নামে পরিচিত। যেমন পৃথিবীর উপরিভাগে অবস্থিত কোনো উঁচু পাহাড় যেমন হিমালয়, সেরকমই সমুদ্রের গভীরে রয়েছে চেঞ্জার বা চ্যালেঞ্জার ডিপ। এখনো পর্যন্ত সারা পৃথিবীতে খুঁজে পাওয়া চ্যালেঞ্জার ডিপই হলো পৃথিবীর সব থেকে গভীরতম স্থান। পৃথিবীর ভূপৃষ্ঠে অবস্থিত সব থেকে উঁচু শৃঙ্গ মাউন্ট এভারেস্টের ঠিক উল্টো এই চ্যালেঞ্জার ডিপ। যেভাবে মাউন্ট এভারেস্ট সব থেকে উঁচু শৃঙ্গ হিসেবে পরিচিত, তেমনি চ্যালেঞ্জার ডিপ সব থেকে গভীর খাদ হিসেবে পরিচিত। তবে সমুদ্রের গভীরতাকে বিজ্ঞানীরা 6টি ভাগে বিভক্ত করেছে। সমুদ্রের উপরিভাগ থেকে 650 ফুট পর্যন্ত গভীরতাকে সানলাইট জোন বলা হয়। মানে এই 650 ফুট গভীরতা পর্যন্ত সূর্যের আলো পৌঁছতে পারে। এরপর থেকে আপনি যতটা গভীরে পৌঁছবেন, অন্ধকার আর অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাবেন না। এভাবে নিচে যেতে যেতে আমরা পৌঁছে যাব হ্যাডোলেজিক জোনে। এটি গ্রিক দেবতা হিডিসের নাম অনুসারে রাখা হয়েছে। গ্রিসে যিনি পাতালের দেবতা হিসেবে পরিচিত। এই হিডিস অঞ্চলেই রয়েছে চ্যালেঞ্জার ডিপ বা চেঞ্জার ডিপ, যার গভীরতা 36,000 ফুট। উদাহরণ হিসেবে বলা যেতে পারে টাইটানিক জাহাজ যেখানে ডুবেছে, এই অংশটি তার চাইতেও অনেক বেশি গভীর। পৃথিবীর ভূপৃষ্ঠে যদি কোনো জিনিসের সঙ্গে তুলনা করা হয় তাহলে এটা বলা যেতে পারে পৃথিবীর সব থেকে উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট যতটা উঁচু, এই চ্যালেঞ্জার ডিপ তার থেকেও অনেক বেশি গভীর। অর্থাৎ মাউন্ট এভারেস্টকে যদি এই চ্যালেঞ্জার ডিপে উল্টো করে রাখা হয় তাহলে মাউন্ট এভারেস্ট ডুবে গিয়ে আরও অনেকটা অংশ খালি থেকে যাবে। চ্যালেঞ্জার ডিপকে কিভাবে খুঁজে বের করা হয়েছিল? সমুদ্রের গভীরতায় পৌঁছানোর চাইতে স্পেসে পৌঁছানো অনেক সহজ বলে মানুষ প্রথমে বিভিন্ন স্পেস ক্রাফট আবিষ্কার করে, তার অনেক পরে এই চ্যালেঞ্জার ডিপে গিয়ে পৌঁছায়। 1872 সালে প্রথমবার চ্যালেঞ্জার ডিপের খোঁজ শুরু হয়। সেই সময় চ্যালেঞ্জার নামের একটি জাহাজ, যেটি ছিল একটি ব্যাটেলশিপ, সেটিকে মডিফাই করে এটি সায়েন্টিফিক মেশিনে পরিণত করা হয় এবং মেরিয়ানা ট্রেঞ্চের খোঁজ করার জন্য সেটিকে সমুদ্রে নামিয়ে দেওয়া হয়। চ্যালেঞ্জার ডিপ যেটি মেরিয়ানা ট্রেঞ্চেরই একটি অংশ, সেই সময়ও এই এলাকা সমুদ্রের সব থেকে গভীর অংশ হিসেবেই পরিচিত ছিল। চ্যালেঞ্জার অভিযানের সময় বিজ্ঞানীরা
কিছু সামুদ্রিক উদ্ভিদ এবং প্রায় 4000 প্রজাতির নতুন জীবের সন্ধান পান। বিজ্ঞানীরা তখন মনে করছিলেন তারা হয়তো সমুদ্রের সব থেকে গভীর অংশে এসে পৌঁছেছেন। কিন্তু 1875 সালে তাদের এই ধারণা একেবারেই পাল্টে যায়। আসলে যে ঘটনাটা ঘটেছিল, নিজের যাত্রা পথে চ্যালেঞ্জার জাহাজটি একটি ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ে আটকে যায়, আর সেখান থেকে বেরিয়ে আসার জন্য নাবিকেরা একটি নতুন রাস্তা খুঁজতে থাকে। সমুদ্রের গভীরে তারা একটি ল্যান্ডিং উপকরণ ফেলে দেয়, যাতে সেখানকার গভীরতা মাপা যায়। এইভাবে তারা জানতে চাইছিল ঠিক কোন জায়গায় তারা সেই মুহূর্তে রয়েছে। তারা সমুদ্রের গভীরতা মাপার জন্যে যখন সেই বস্তুটিকে সমুদ্রের নিচে নামিয়ে দেয়, তখন তারা সেই জায়গাটির গভীরতা দেখে অবাক হয়ে যায়। সেই জায়গাটির গভীরতা ছিল প্রায় 27,000 ফুট। এটিই ছিল পৃথিবীর মানব ইতিহাসের সব থেকে গভীরতম স্থান। এই ঘটনার 75 বছর পর চ্যালেঞ্জার দ্বীপে আরও একটি অভিযান চালানো হয়। আসলে এই নতুন অভিযানটি চালিয়ে বিজ্ঞানীরা এটা জানতে চাইছিল 1875 সালে যে অভিযান করা হয়েছিল তার তথ্যগুলো কতটা সঠিক। এই অভিযানের প্রধান হিসেবে ছিলেন থমাস গাস্কেল। তার নিজের লেখায় একটি বই আন্ডার দ্য ডিপ ওশান 20th সেঞ্চুরি ভয়েসেস অফ ডিসকভারিতে গসকেল লিখেছেন, চ্যালেঞ্জার 2 অভিযানে বিজ্ঞানীরা প্রথম অভিযানের মতো একটি ল্যান্ডিং উপকরণ ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু সেটি কিছু দূর যাওয়ার পরেই ছিঁড়ে যায়। তখন তারা একটি ভারী পাথরকে একটি তারের মাথায় বেঁধে সমুদ্রে নামিয়ে দেওয়া হয়। তখন সময় ছিল বিকেল 5টা। বিজ্ঞানীরা অপেক্ষা করতে থাকেন যে পাথরটি কোথায় গিয়ে আটকাবে সেটা দেখার জন্য। কিন্তু পাথরটি গিয়ে যখন সমুদ্রের তলদেশে ঠেকে, তখন ঘড়িতে সময় বাজে সন্ধ্যে 7টা। তারটিকে তারা মেপে দেখেন 35,394 ফুট ডিপ। আর নিঃসন্দেহে এটা বলা যেতেই পারে এটা ছিল একটি ওয়ার্ল্ড রেকর্ড। সমুদ্রের নিচে যে এত গভীরতম স্থান থাকতে পারে সেটা বিজ্ঞানীরা এই প্রথমবার জেনে তাদের মধ্যে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়। এর পাশাপাশি তাদের মধ্যে একটা উৎসাহ তৈরি হয় যে এত ডিপে কি ধরনের জীবজন্তু থাকতে পারে। তবে এখানে সব থেকে বড় প্রশ্নটা হলো, এত গভীরে কে নামবে? সমুদ্রে এত গভীরে তাপমাত্রা প্রায় 0 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। তার থেকেও বড় চ্যালেঞ্জের ব্যাপারটি হলো সমুদ্রের এত তলায় জলের চাপ হবে প্রচন্ড। কোনো মানুষকে এত গভীরে পাঠালে সে একেবারে চিড়ে চ্যাপ্টা হয়ে যাবে। 2023-এ ঘটে যাওয়া একটি ঘটনার কথা আপনারা অবশ্যই শুনেছেন। টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার জন্য 4 থেকে 5 জন মানুষ যখন একটি ছোট্ট ডুবোজাহাজে করে সমুদ্রের নিচে যায়, কিন্তু এই ডুবোজাহাজটি সমুদ্রের নিচে কিছুটা যাওয়ার পরেই ওপরের সঙ্গে তাদের সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর খোঁজ খবর করে জানা যায় জলের অত্যাধিক প্রেসারের কারণে এই ছোট্ট ডুবোজাহাজটি ব্লাস্ট হয়ে গেছে, এবং এমনভাবে ব্লাস্ট হয়েছে এর ভেতরে থাকা চালক সহ 5 জন ব্যক্তি তাদের দেহের কোনো অংশই খুঁজে পাওয়া যায়নি। তাহলে একবার ভেবে দেখুন, টাইটানিক জাহাজ যেখানে ডুবে রয়েছে তার থেকেও চ্যালেঞ্জার দ্বীপ অনেক অনেক বেশি গভীর। তাহলে এটা বলা যেতেই পারে এই চ্যালেঞ্জার দ্বীপের গভীরতা পর্যন্ত পৌঁছানো কোনোভাবেই সহজ কাজ নয়। 1960-এর দশকে যখন কিছু বিজ্ঞানী চাঁদে যাওয়ার পরিকল্পনা করছিলেন, এর মধ্যে 2 জন লোক পরিকল্পনা করেন তারা চাঁদে যাওয়ার বদলে চ্যালেঞ্জার দ্বীপে যাবেন। 23শে জানুয়ারি 1960 সুইস বিজ্ঞানী জ্যাক পিকার্ড এবং আমেরিকান নৌবাহিনীর লেফটেন্যান্ট ডন ওয়ালস একটি ছোট্ট গোলাকৃতির ডুবোজাহাজে করে তারা চ্যালেঞ্জার দ্বীপের উদ্দেশ্যে চলে যায়। এই ছোট একটি 8 ফুটের ডুবোজাহাজ মিশন টপ সিক্রেট একটি মিশন ছিল। ছোট্ট একটুখানি জায়গায় 2 জন মিলে প্রায় 5 ঘন্টা ধরে বসেছিল। প্রথমবার এই 2 জন মিলে চ্যালেঞ্জার দ্বীপে যাত্রা করে। তারা এত গভীরে এসে পাখির ডানা ঝটকানোর মতো শব্দ শুনতে পায়। পরে তারা জানতে পারে জানলার বাইরে লাগানো প্লাস্টিকের কোনো একটি অংশ ভেঙে গিয়েছিল। তারা উপরে উঠে এসে জানান তারা যখন চ্যালেঞ্জার দ্বীপে নামেন সেখানে সাদা কুয়াশার মতো অন্ধকার ছিল। এই ডুবোজাহাজের সামনে লাগানো আলোতে তারা 20 মিনিট পর্যন্ত সেই জায়গাটিকে পর্যবেক্ষণ করেন। এছাড়াও সেখানে তারা একটি অদ্ভুত ধরনের মাছ দেখতে পান যার মাথার উপরে একদিকেই 2টি চোখ। এছাড়া তেমন কিছু তারা দেখতে পাননি সেখানে। তবে এই অদ্ভুত ধরনের মাছটি এটা প্রমাণ করতে যথেষ্ট যে সমুদ্রের এত গভীরেও প্রাণ থাকতে পারে। বিজ্ঞানীদের কাছে আজ পর্যন্ত এটা স্পষ্ট নয় চ্যালেঞ্জার দ্বীপে আসলে কি ধরনের জীব রয়েছে। 1960 সালে চ্যালেঞ্জার দ্বীপ অভিযানের পর মানুষকে চ্যালেঞ্জার দ্বীপে আবার দ্বিতীয়বার যেতে 50 বছর সময় লেগে যায়। তবে এই লম্বা সময়ের মধ্যে মানুষ চাঁদে এতবার যাতায়াত করেছে যে চাঁদে যাতায়াত করা তাদের কাছে আর কোনো ব্যাপারই না। 1955 এবং 2009 সালে মোট 2 বার চ্যালেঞ্জার দ্বীপে যাওয়ার চেষ্টা করা হয়েছে, আর 2 বারই রিমোট কন্ট্রোল যানকে চ্যালেঞ্জার দ্বীপে নামানো হয়েছিল। 21 সেঞ্চুরিতে চ্যালেঞ্জার দ্বীপে যাত্রা করা ব্যক্তি আসলে অন্য কিছুর জন্য ফেমাস হয়েছিল। টাইটানিক, অবতার এবং টার্মিনেটরের মতো
ছবি তৈরি করা নির্দেশক জেমস ক্যামেরন 2012 সালে চ্যালেঞ্জার দ্বীপে সফর করেছিলেন। তার এই যাত্রা ছিল ভীষণই ঝুঁকিবহুল। তার এই যাত্রাকালীন তার কিছু ব্যাটারি বন্ধ হয়ে যায়। এছাড়া কম্পাস এবং সোনার স্ক্যান মেশিনও খারাপ হয়ে গিয়েছিল। এত কিছুর পরেও ক্যামেরন চ্যালেঞ্জার দ্বীপ সফর সম্পূর্ণ করেছিলেন। এছাড়াও সেখান থেকে তিনি গুরুত্বপূর্ণ স্যাম্পল কালেক্ট করে নিয়ে আসেন। ক্যামেরনের এই যাত্রার পর বিজ্ঞানীরা 68 প্রজাতির নতুন জীবাণুর ব্যাপারে জানতে পারেন। ক্যামেরনের পরেও আরও কিছু লোক চ্যালেঞ্জার দ্বীপ যাত্রা করেছেন। ভিক্টর অসোকভার, যিনি 2019-এ চ্যালেঞ্জার দ্বীপে যান। এর মধ্যে ভস্কো মাউন্ট এভারেস্টেরও সফর করেছেন। ইনিই হলেন পৃথিবীর এমন একজন ব্যক্তি যিনি পৃথিবীর উচ্চতা এবং নাব্যতা দুটোই মেপে দেখেছেন। তবে এক্ষেত্রে ক্যাথরিন সুলভিন 2020 সালে চ্যালেঞ্জার দ্বীপ যাত্রা করেন। ইনি ওয়ার্ল্ড মোস্ট ভার্টিক্যাল ওম্যান নামে পরিচিত। এর আগে ইনি ছিলেন একজন অ্যাস্ট্রোনট। নাসার তরফ থেকে ইনি মহাকাশ যাত্রা সেরে এসেছেন। 1960 সালে যে দুজন বিজ্ঞানী চ্যালেঞ্জার দ্বীপে যাত্রা করেছিলেন তার মধ্যে বিজ্ঞানী জ্যাক্স পিকার্ড দাবি করেছিলেন চ্যালেঞ্জার দ্বীপে তিনি একটি মাছ দেখেছিলেন। কিন্তু ইদানিং একটি রিসার্চে এটা উঠে এসেছে যে চ্যালেঞ্জার দ্বীপে কোনো রকম মাছেরই অস্তিত্ব নেই। বিজ্ঞানীরা মনে করেন জ্যাক্স পিকার্ড আসলে সি কুকুম্বার নামের এক ধরনের সামুদ্রিক জীব দেখে থাকতে পারেন। চ্যালেঞ্জার দ্বীপের জলের প্রেসার এতটাই বেশি, সেখানে মাছ জাতীয় কোনো জীব থাকতে পারে না। তবুও চ্যালেঞ্জার দ্বীপে এমন কিছু সামুদ্রিক জীব দেখতে পাওয়া যায় যেগুলো পৃথিবীর আর কোনো অংশে দেখতে পাওয়া যায় না। চ্যালেঞ্জার দ্বীপে এমন কিছু জীবাণুর অস্তিত্ব রয়েছে, বিজ্ঞানীরা মনে করেন এই সমস্ত জীবাণুই পৃথিবীতে জীবের অস্তিত্বের আসল কারণ। মনে করা হয় পৃথিবীতে প্রথম জীব জন্মেছিল সমুদ্রের গভীরে। এটাই হলো পৃথিবীর সমুদ্রের সেই গভীর অংশ। এখানকার ছোট ছোট জীবাণুগুলো থেকে এটা প্রমাণ হয় যেখানে সমুদ্র থাকবে সেখানে জীবের অস্তিত্ব থাকা আবশ্যক বলে মনে করছেন বিজ্ঞানীরা। চ্যালেঞ্জার দ্বীপে এরকম অনেক রহস্য লুকিয়ে রয়েছে যেগুলো শুধুমাত্র খোঁজ করার অপেক্ষা। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় সমুদ্রের সব থেকে গভীরতম অংশ থেকেই প্রাণের সৃষ্টি হয়েছে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি। নমস্কার।